This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সংখ্যালঘুদের উপর হামলা নিপীড়নের পাশাপাশি এবার প্রকাশ্যে ধর্মান্তকরণের বিভীষিকা। বাংলাদেশে চাপ দিয়ে সংখ্যালঘুদের ধর্মান্তকরণের অভিযোগ। সংখ্যালঘু হিন্দুদের একাংশ দাবি করছেন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বাড়ছে ধর্মান্তকরণ। TV9 বাংলার হাতে এক্সক্লুসিভ ছবি নথি। রীতিমতন আদালতে বিচারকের সামনে হলফনামা দিয়ে হিন্দুদের ধর্ম বদল করার অভিযোগ। মৌলবাদীদের চাপে পরিবার এবং জীবন বাঁচাতে বাধ্য হয়ে হিন্দু ধর্ম ত্যাগ করতে রাজি হচ্ছেন অনেকে, এমনটাই অভিযোগ বাংলাদেশের সংখ্যালঘুদের একাংশের। ধর্ম বদল করতে রাজি না হয়ে এক মহিলা প্রতিবাদ করেন। বান্দরবন, পটুয়াখালী, বগুড়ার সেই সব ঘটনা এবার দেখুন TV9 বাংলায়। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ধর্ম বদল করার মতো বিস্ফোরক অভিযোগ। আমরা এই নিয়ে কথা বলেছিলাম পরমাত্মানন্দ মহারাজ প্রদেশ অধ্যক্ষ অখিল ভারতীয় সন্ত সমিতির সঙ্গে। কি জানিয়েছেন তিনি TV9 বাংলাকে, শোনাবো। এমন করুণ পরিস্থিতি যে জোর করে সংখ্যালঘু হিন্দুদেরকে ধর্মান্তরিত হতে বাধ্য করা হচ্ছে, তাদের প্রাণের এমন হুমকি দেওয়া হচ্ছে, সেখানকার আমাদের মা বোনেদের ইজ্জত নিয়ে এমন আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে, অগ্নিসংযোগ, ধর্ষণ, খুন, তারা প্রাণ বাঁচানোর দায়ে প্রতি মুহূর্তে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। কোর্টে গিয়ে শয়ে শয়ে হিন্দু ধর্মান্তরিত হবার জন্য আহ্বান জানাচ্ছে। বাংলাদেশে ধর্ম বদল করতে চাপ, এপার বাংলার বিরোধী রাজনৈতিক দলগুলি কি বলছে, শোনাবো। অভিযোগ সামনে আসবে কি? এদের নিত্য নৈমিত্তিক ঘটনা ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় সবসময় দেখতে পাবেন। ধর্মান্তকরণ করবে, বাড়ির দুজন মেয়ে থাকলে হিন্দুর বাড়িতে একটা মেয়েকে ওদের সঙ্গে বিয়ে দিতে হবে। এ তো খোলা স্লোগান। ঢাকায় হোর্ডিং লাগিয়ে দেওয়া আছে, এনজিও চলছে যে অবশিষ্ট যারা কাফের আছে তাদের ইসলামে কনভার্ট করবার জন্য 3 মাসের কোর্স। অত্যাচার হিন্দুদের ওপরে চলেছে, হিন্দুর সংখ্যা কমা দেখি সেটা বোঝা যাচ্ছে। বহু অভিযোগ আসে, ঠিক ভুল সেটা যাচাই করা হয়, যাচাই করা জরুরিও বটে। জবরদস্তি ধর্মান্তকরণের প্রক্রিয়া রাজনৈতিক চাপে অথবা প্রশাসনিক চাপে এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। সেটা গণতন্ত্র বিরোধী, সেটা সাধারণ শিষ্টাচার বিরোধী। খতিয়ে দেখা উচিত। আমি বিগত দিনে চিৎকার করেছি, আজকেও বলছি, বাংলাদেশের হিন্দুদের ওপরে দমনপীড়ন হচ্ছে। বাংলাদেশ প্রেস সচিবের যিনি ছিলেন আছে ইন্টারিয়াম গভর্নমেন্টে স্বীকার করেছেন যে 66টা অলরেডি মামলা দায়ের হয়েছে, যে মামলাগুলো বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের যা হয়েছে সেই মর্মে, এবং 70 জনের অধিক কিন্তু গ্রেপ্তার করেছে যারা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করেছে। বাংলাদেশে এই অন্যায়টা বন্ধ হওয়া উচিত। এবার 71-এর ভয়াবহ স্মৃতি ফিরল 24-এ। ওপারে হিন্দুদের ওপর লাগাতার হামলা, নিপীড়ন, প্রাণে বাঁচতে কাঁটাতার পেরিয়ে এপারে আসার স্রোত। কঠোরপন্থীদের অত্যাচার থেকে বাঁচতে কোনো রকমে ভারতের সীমান্তে এসে পৌঁছন ইসকনের ভক্ত এক নাবালিকা। ওপারে নাবালিকার মুখে শোনা গেল তার হাড় হিম করা অভিজ্ঞতার কথা। চোপড়ায় BSF এর সহযোগিতায় রাতেই নাবালিকাকে হোমে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। এটা একটা ছবি, আর এর পাশাপাশি আরেকটা ছবি দেখাচ্ছি আপনাকে। অন্যদিকে বাংলাদেশের রংপুর জেলার ঠাকুরগাঁও গ্রামের বাসিন্দা এক যুবকের দাবি, তিনি হিন্দু হওয়ায় তার উপরে বাংলাদেশে হামলা চালানো হয়। তিনি নিরাপদ আশ্রয় খোঁজ করছিলেন, কোনো রকমে বাংলাদেশ থেকে পালিয়ে এসে ভারতে পৌঁছন। BSF তাকে জলপাইগুড়ি রাজগঞ্জ পুলিশের হাতে তুলে দেয়। ও আমাদের ইসকনের ভক্ত বলে ও টর্চারিং করেছে, তারপর ওকে কিডন্যাপ করবে, এই ভয়ে তো ও আসছে। ওরা বাড়িতে আসে হুমকি দিচ্ছে। বাংলাদেশের কোথায় বাড়ি ওনার? বাংলাদেশের বাড়ি হচ্ছে পঞ্চগড়ে।
ভারত সরকার আমরা চাচ্ছি ইমিডিয়েটলি এটা একটা পদক্ষেপ নেওয়া উচিত যে আমাদের যে এই যে হিন্দু সম্প্রদায় এই টর্চারিং করছে হিন্দুদের, আমাদের মানে বলছে তোমরা এখানে কেন আছো, এখান থেকে তোমরা চলে যাও, বাড়িঘর ছাড়ো, অনেক কিছু হুমকি দিচ্ছে। ওরা কি করে থাকবে? তো সেই জন্য ওরা দুঃখে যে আমার সামনে যদি আমার মেয়েকে টানে নিয়ে যায়, কিডন্যাপ করে, তাহলে আমাদের জীবনটা বাঁচে থাকে কি হবে? মার খেয়েও দমতে নারাজ চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী। সন্ন্যাসীর জামিনের শুনানি এগোনোর রাজি নিয়ে ফের চট্টগ্রাম আদালতে রবীন্দ্র ঘোষ। আবেদন গ্রহণও করলেন বিচারক। ঘণ্টা দেড়েকের মধ্যেই শুরু হবে শুনানি, এমনটাই দাবি চিন্ময় প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষের। আপনারা জানেন গতকাল ওকালতে নামা নিয়ে সমস্যা তৈরি হয় আদালতে। জামাতপন্থী আইনজীবীরা আদালত কক্ষে তাকে বাধা দেন, কিন্তু সেই বাধা পেরিয়ে আজ তিনি ওকালতনামা জমা দিচ্ছেন আদালতে। আজকে আমি জমা দিতে পেরেছি, জজ সাহেব এটা অ্যাকসেপ্ট করেছে এবং উনি আবার 2টার দিকে শুনানি হবে। এই ম্যাটারটা উনি আবার 2টার দিকে শুনানি হবে, জমা হওয়ার পরে শুনানি করবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চ থেকে গোপাল দাস। গোপালবাবু, টিভি9 বাংলায় স্বাগত আপনাকে। গোপালবাবু, আমরা এর আগে দেখছিলাম একের পর এক আইনজীবী তারা চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে সেখানে আদালতে দাঁড়াতে সওয়াল করতে তারা ভয় পাচ্ছিলেন, কিন্তু এবার রবীন্দ্র ঘোষ তিনি সাহসিকতার সঙ্গে ওকালতনামা জমা দিলেন আদালতে। গতকাল তাকেও হেনস্থা করা হয়েছে, তারপরেও তিনি আইনি লড়াইয়ে অংশ নিচ্ছেন, কি বলবেন? হ্যাঁ, গতকাল উনি একজন প্রবীণ আইনজীবী। উনি ওনার সাহস করে উনি গতকাল গিয়েছে আমাদের চট্টগ্রাম আদালতে। উনি যাওয়ার পূর্বে আমাদের চিফ জাস্টিস মহোদয়কে অবগত করেছেন। এরপর আমাদের অ্যাটর্নি জেনারেলকে অবগত করে চট্টগ্রাম আদালতে যে মুহূর্তে গিয়েছেন উনি আদালত এজলাস প্রাঙ্গণে প্রবেশের মুখে ওনাকে আমাদের সিনিয়র বিজ্ঞ আইনজীবী বিন্দুরা ওনাকে হেনস্থা করা হয় এবং উনি অনেক চট্টগ্রাম কোতোয়ালি থানাস্থ ওসি সাহেব এবং ওনার পুলিশ বাহিনীর দ্বারা ওদের সহযোগিতায় উনি এখান থেকে প্রাণে বেঁচে যায়। গোপালবাবু, আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো গোপালবাবু, যে সনাতনীরা সেটা এপার বাংলার হোক বা ওপার বাংলা সনাতনী যারা রয়েছেন তারা কি আশায় এবার খানিকটা বুক বাঁধছেন যে চিন্ময় কৃষ্ণ প্রভু তার জামিন হয়তো সম্ভবত এবার হতে পারে? তারা আশঙ্কা করছেন এখনো প্রভু জামিন হতে পারে কিনা, কারণ আজকে চট্টগ্রাম আদালত ভবনে আদালতে আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র দাস চট্টগ্রাম আদালতে আবার আজকে উনি আদালত প্রাঙ্গণে গিয়েছেন। নতুন ওকালতনামার যে দেওয়ার যে বিষয়টা এখনো পর্যন্ত নতুন ওকালতনামা দেওয়ার মতো কাউকে খুঁজে পাইনি। না, কোথাও একটা এই যে কাজটা শুরু হয়েছে, মানে অন্তত একটা ওকালতনামা যেটা এতদিন ধরে সেটাও জমা দেওয়া যাচ্ছিল না, সেটা কোথাও একটা জমা দেওয়া গেছে। বিচারক তিনি এই মামলাটি গ্রহণ করেছেন। আপনারা কি আশার আলো দেখছেন? আপনারা কি সাহস পাচ্ছেন এরপর খানিকটা? হ্যাঁ, আমি যতটুকু জানতে পেরেছি মানে সকাল থেকে অনেককে খোঁজাখুঁজি করে সর্বশেষ একটা ওকালতনামা জমা পড়েছে। দুপুর 2টায় শুনানি করা হবে। আমরা বিচার বিভাগের প্রতি আমাদের আস্থা এবং বিশ্বাস আছে। যদি বিচার বিভাগ আমাদেরকে আমাদের আস্থার জায়গাটা ক্লিয়ার করে আমাদের প্রভুকে জামিন দিয়ে, আজকে আমরা যারা সনাতনীরা আছি, সনাতন ধর্মাবলম্বী যারা আছি, আমরা আশা দেখবো। কারণ চিন্ময় প্রভু হচ্ছে আমার 3 কোটি মানুষের অভিভাবক। উনি চট্টগ্রামে দীর্ঘদিন বসবাস করার পরও, ওনার পরিবার না থাকার পরও উনি সনাতনকে নিয়ে উনি একজন সন্ন্যাসী মানুষ। উনি চট্টগ্রাম শহরে যারা বা সারা বাংলাদেশের যে সকল সনাতনী ধর্মাবলম্বী আছে তারা অসহায়, অধিকার বঞ্চিত, বিভিন্ন নির্যাতিত নিপীড়িত হচ্ছে, তাদের জন্য যে উনি এগিয়ে এসছেন ঘুমন্ত সনাতনীকে জাগানোর জন্য, উনি আজকে যে দাঁড়িয়ে এই জেল জুলুম এবং নির্যাতনের শিকার হয়েও উনি আজকে আদালতে শরণাপন্ন হয়েছেন এবং ওনার জন্য ওনার জামিনের জন্য আজকে 2টায় যে শুনানি করা হবে, আমরা একটা আশা দেখতে পাচ্ছি। আমরা মাননীয় চিফ জাস্টিস এবং যে মাননীয় আমাদের মহামান্য বিচারক যিনি উনি ওনাকে জামিন দিবে আশা আমরা
বেশ। ব্যক্ত করতে পারছি। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে ক্রমশ মৌলবাদের দিকেই ঝুঁকছে বাংলাদেশ। প্রথমে আন্দোলনের নামে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙচুর মৌলবাদীদের, তারপর যাদের হাত ধরে স্বাধীনতা এসেছিল সেই ভারতকেই হাস্যকর হুঁশিয়ারি। আর এবার ৭১-এ শেখ মুজিবুর রহমানের জয় বাংলা স্লোগানের জাতীয় স্লোগানের যে মর্যাদা তা বাতিলের দাবিতে সরব হলো ওপার বাংলার মৌলবাদীরা। এবার এতে বেজায় চটেছেন বাংলাদেশের সাধারণ মানুষ। ওপার থেকে পেট্রাপোল সীমান্তে আসা বাংলাদেশিদের অভিযোগ, কোথাও জয় বাংলা বললে হামলার মুখে পড়তে হয়। আসলে শেখ মুজিবুর রহমানের ইতিহাস মুছে ফেলতে জাতীয় স্লোগান থেকে জয় বাংলাকে সরিয়ে দেওয়ার দাবি মৌলবাদীদের। পরিবেশ প্রেক্ষাপট সব চেঞ্জ হয়ে গেছে, এখন তো ওই জয় বাংলা স্লোগান এখন ওখানে চলবে না। জয় বাংলা বললে ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, তার বিভিন্ন ধরনের হয়রানিমূলক কাজকর্ম তার বিরুদ্ধে হচ্ছে। তো এখন ওই যে মানে এই যে পাকিস্তানের এই করার চিন্তা ভাবনা করতেছে আর কি ওরা, এই নুস তো মানে পাকিস্তানপন্থী, এই জন্য আর কি, এই জন্য জয় বাংলা তুলে দিতেছে, অনেক কিছুই তুলে দিতেছে সে। কোনো দিন যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসে তখন হয়তো আবার জয় বাংলাটা চালু হতে পারে। মন তো খারাপ অবশ্যই হবেই। পরিস্থিতি এমনই দাঁড়িয়েছে যে জয় বাংলা স্লোগান তুললেই বাধা দিচ্ছে জামাত এবং বিএনপি। এমনই অভিযোগ ফুলবাড়ি সীমান্ত হয়ে এদেশে আসা বাংলাদেশিদের। তাদের দাবি, বাংলাদেশ দ্রুতই বদলে যাচ্ছে। নির্বাচিত সরকার যদি এরপরও ক্ষমতায় এসে হাল না ফেরায় তাহলে বেঁচে থাকাই কঠিন হবে। এই পরিস্থিতিতে বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিএসএফও। সাঁঝোয়া গাড়ি নিয়ে টহল দিচ্ছে সীমান্ত এলাকায়। কাঁটাতারের বেড়ায় ২৪ ঘন্টার অতন্ত্র প্রহরায় বিএসএফ জওয়ানরা। জয় বাংলাকে ওরা স্বীকার করে নিচ্ছে না। যারা এদের বিএনপি আছে, জামাত আছে, ওরা বলতেছে জয় বাংলা, ওরা বলতেছে না, জয় বাংলা ছাড়ো। ইউনুস যে নোবেল পুরস্কার পাইছে ঠিক আছে, এখন উনি কীভাবে যে পাইলো এটা অত আগে পাইছে তো এটা আমি অত বলতে পারলাম না। আরও যে বাকি পার্টিগুলো আছে না, ওরা চাপাচ্ছে ওকে, যে এই আমাদের কথা আপনি চলেন, এই আর কি।